নমস্কার, শান্তন টিভির পর্দায় রয়েছে দীপান্বিতা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। পেহেলগাঁয়ে সন্ত্রাসবাদী হামলার 3 জঙ্গি সেনার গুলিতে মারা গিয়েছে। লোকসভায় জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পেহেলগাঁওয়ের সন্ত্রাসবাদী হামলায় 3 জঙ্গি সেনার গুলিতে মারা গিয়েছে। লোকসভায় জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, এই সন্ত্রাসবাদীরা পেহেলগাঁওয়ের হামলার সঙ্গে যুক্ত ছিলেন। অপারেশন মহাদেবে আমাদের সেনাবাহিনী তাদের নিকেশ করেছে। সোমবার জম্মু কাশ্মীরের শ্রীনগরের দাচিগাম জঙ্গলে নিরাপত্তা রক্ষীদের গুলিতে মৃত্যু হয় 3 জঙ্গির। এই সামরিক অভিযানের নাম দেওয়া হয় অপারেশন মহাদেব। 22 এপ্রিল পেহেলগাঁও হামলার মৃত্যু হয়েছিল ভারতের 25 জন পর্যটক ও এক স্থানীয় নাগরিকের। নৃশংস এই হামলার পর গত 3 মাস ধরে গা ঢাকা দিয়েছিল জঙ্গিরা। তবে সম্প্রতি জঙ্গিদের কাছে থাকা T-82 আল্ট্রাসেট কমিউনিকেশন ডিভাইস চালু করে জঙ্গি মুসা। এটি এক ধরনের স্যাটেলাইট ফোন যা পেহেলগাঁওয়ে হামলা চালানোর সময় ব্যবহার করেছিল জঙ্গিরা। সে ফোন ফের চালু হতে সেনাবাহিনী জঙ্গিদের লোকেশন জেনে যায়। শুরু হয়ে যায় অপারেশন মহাদেবের প্রস্তুতি। গত কয়েকদিন ধরে জঙ্গিদের গতিবিধির উপর নজর রাখছিল সেনাবাহিনী। অপেক্ষা করা হচ্ছিল এমন জায়গায় জঙ্গিরা যাক যেখানে জঙ্গিদের ঘিরে ফেলে নিকেশ করা হবে, পালানোর কোনো পথ থাকবে না। সে মতো সোমবার আসে সে মহেন্দ্রক্ষণ। সকাল 8টায় শ্রীনগরের দাচিগাম জঙ্গল এলাকায় ড্রোনের মাধ্যমে তল্লাশি চালিয়ে জঙ্গিদের অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত হয় সেনা। এরপর ভারতীয় সেনা, জম্মু ও কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফ এর যৌথ বাহিনী অপারেশন মহাদেবের অভিযান শুরু করে। প্রায় 30 মিনিট পাহাড়ি চড়াই পেরোনোর পর জঙ্গিদের লোকেশন সম্পর্কে আরও একবার নিশ্চিত হয় সেনারা। 11টা নাগাদ শুরু হয় গুলির লড়াই। মাত্র 45 মিনিটের মধ্যে মৃত্যু হয় প্রথম জঙ্গির। এরপর 2 কিলোমিটার এলাকা ঘিরে ফেলে শুরু হয় চিরুনি তল্লাশি। মাত্র 1 ঘন্টার মধ্যেই আরো 2 জঙ্গিকে নিকেশ করে সেনারা। जिन्होंने बैसरन घाटी में प्रवासियों को, नागरिकों को मारा था, ये तीनों आतंकवादी ये थे और तीनों मारे गए। माननीय अध्यक्ष जी, कल ऑपरेशन महादेव में सुलेमान उर्फे फैजल जट, अफगान और जिब्रान 3 आतंकवादी सेना, सीआरपीएफ और जम्मू कश्मीर पुलिस के संयुक्त अभियान में ऑपरेशन महादेव में मारे गए। और माननीय अध्यक्ष जी, ये जो सुलेमान है, ये श्रेणी का लश्कर तोयबा का कमांडर था। पहलगाम हमले में और गगनगिर आतंकी हमले में वो लिप्त था। इसके ढेर सारे सबूत हमारी एजेंसियों के पास है। अफगान ए श्रेणी का लश्कर तैयबा का आतंकवादी था और सदन के माध्यम से पूरे देश को, जिन्होंने बैसरन घाटी में प्रवासियों को, नागरिकों को मारा था, ये तीनों आतंकवादी ये थे और तीनों मारे गए। শান্তন টিভি। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ভার্চুয়াল এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বীরেন্দ্রনগর এডিসি ভিলেজের বীরেন্দ্রনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের 50 আসন বিশিষ্ট ছাত্রাবাস ও 50 আসন বিশিষ্ট ছাত্রীবাস নির্মাণের শিলান্যাস করেন। কোয়াইফাং এডিসি ভিলেজে জনজাতি ছাত্রছাত্রীদের জন্য ছাত্রাবাসের শিলান্যাস করা হয়। মঙ্গলবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কোয়াইফাং এডিসি ভিলেজের জনজাতি ছাত্রছাত্রীদের জন্য ছাত্রাবাসের শিলান্যাস করা হয়। এদিন ভার্চুয়াল অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ছাত্রাবাসের শিলান্যাস করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এর মধ্যে জুলাইবাড়ি কোয়াইফাং বাজারে কমিউনিটি হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কেন্দ্রীয় সরকারের প্রকল্পের বীরেন্দ্রনগর এডিসি ভিলেজের বীরেন্দ্রনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের 50 আসন বিশিষ্ট ছাত্রাবাস ও 50 আসন বিশিষ্ট ছাত্রীবাসের নির্মাণের শিলান্যাস করা হয়। অনুষ্ঠানে সশরীরে উপস্থিত ছিলেন জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, দক্ষিণ জেলার জেলাশাসক মোহাম্মদ সাজাদ PIAS, জুলাইবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তপন দত্ত সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া জানান, কেন্দ্রীয় সরকার PM জনমন ও DA যোগা
প্রকল্পের জনজাতি অংশের ছাত্রছাত্রী শিক্ষার ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হোস্টেল নির্মাণ করা হচ্ছে। বিগত দিনে এ ধরনের উন্নয়ন প্রকল্প দেখা যেত না। আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ, তাই সকলকে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে হবে। এ লক্ষ্যে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার। বিগত দিনে কিছু পেতে গেলে আন্দোলন করতে হতো, বর্তমান সময়ে কোনো প্রকারের আন্দোলন ছাড়াই সকল সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছে জনগণ। অনুষ্ঠান শেষে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন দিকগুলো সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। পিএম জন্মন এবং দাসগুয়া প্রকল্পের মাধ্যমে জনজাতি অংশের মধ্যে পিছিয়ে পড়া তাদেরকে গ্রামীণ এলাকায় যারা সুশিক্ষিত হতে পারেনি তাদের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আজকে বিভিন্ন প্রকল্প চালু করছেন। তৎসঙ্গে আমাদের ত্রিপুরা রাজ্যে প্রায় আজকে পিবিটিজি ডিপার্টমেন্টের আওতায় পিএম জন্মন প্রকল্পের মাধ্যমে প্রায় ২৭টি হোস্টেল আজকে ফাউন্ডেশন স্টোন লাইং হচ্ছে এবং দাসগুয়া প্রকল্পের প্রায় ৬০টি। তার মধ্যে আমাদের দক্ষিণ ত্রিপুরা জেলাতে রয়েছে ৬টি, পিএম জন্মন ৪টি এবং দাসগুয়া পিএম জন্মন 5টি এবং দাসগুয়া 1টি। এই প্রকল্পের মাধ্যমে প্রায় প্রত্যেক হোস্টেলে বয়েজদের জন্য 50টা সিটের এবং গার্লসের জন্য 50টা সিটের প্রত্যেক হোস্টেলেই গ্রামীণ এলাকাতেই সেটা নতুনভাবে নির্মাণ হবে। শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে এলাকার স্থানীয় বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও এলাকাবাসীরা ব্যাপক উৎসাহের সহিত অংশগ্রহণ করে। শান্তন টিভি। এক নাবালিকাকে জোর জবরদস্তি গাড়িতে তুলে নিয়ে গণধর্ষণ করার অভিযোগ উঠল 2 যুবকের বিরুদ্ধে। ঘটনা তেলিয়ামুড়া মহকুমার লেজুবাগান এলাকায়। অভিযুক্ত 2 যুবকের নাম অন্তর মিয়া এবং হিরণ মিয়া। তাদের বাড়ি মেলা পাথর এলাকায়। সভ্য সমাজে আবারও এক কলঙ্কজনক অধ্যায় রচিত হল সোমবার সন্ধ্যা রাতে। এক নাবালিকা বাড়ির পাশে এক দোকানে যাবার পথে গাড়িতে তুলে নিয়ে গিয়ে জঙ্গলে গণধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন চাকমা ঘাটের 2 মধু এলাকায়। তেলিয়ামুড়া থানার ওসি ও নাবালিকাকে উদ্ধার করা এক ব্যক্তি বলেন, মেলাপাথর গ্রামের হিরণ মিয়া ও অন্তর মিয়া মিলে একটি গাড়িতে করে 2 মধু গ্রামের 17 বছর বয়সী এক নাবালিকাকে নিয়ে যায়। সেখানে এক লিচু বাগানে গণধর্ষণ করে বলে অভিযোগ। সে সময় সরোজ দেববর্মা সহ বেশ কয়েকজন গরু খুঁজতে লিচু বাগানে যায়। তখনই ওই 17 বছর বয়সী নাবালিকার চিৎকার শুনে এগিয়ে দেখতে পায়। তখনই তারা ঘটনাস্থল থেকে পৌঁছাতে 2 অভিযুক্ত যথাক্রমে হিরণ এবং অন্তর ঘটনাস্থল থেকে চম্পট দেয়। পরে সরোজ বাবু এবং উনার সঙ্গে থাকা লোকজনরা ওই নাবালিকাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে তার পরিবার পরিজনদের সঙ্গে নিয়ে তেলিয়ামুড়া থানায় উপস্থিত হয়। পুলিশ অভিযোগ হাতে পেয়ে ঘটনা তদন্তে নামে। এ বিষয়ে তেলিয়ামুড়া থানার একটি ধর্ষণের মামলা রুজু হয়, যার মামলার নম্বর TLMPS 66/2025। পরবর্তীতে পুলিশ অভিযুক্তদের আটক করতে ময়দানে নামে। যদিও পুলিশের উপস্থিতি আঁচ করতে পেরে অভিযুক্ত 2 যুবক গা ঢাকা দেয়। ওসি বলেন, অভিযুক্তদের খোঁজে পুলিশ জোরদার তল্লাশি চালাচ্ছে। ওনার মেয়ে কালকে সন্ধ্যা 7টা হবে দোকানে জিনিস নেওয়ার জন্য, গ্রামেরই দোকান, ওখানে যাচ্ছিল। তো রাস্তার মধ্যে হঠাৎ করে একটি গাড়ি এসে দাঁড়ায়, যে গাড়িতে হিরণ মিয়া এবং অন্তর মিয়া করে 2 জন ছিল। তাদেরই গ্রামের এবং অন্তর মিয়া হচ্ছে তাদের গ্রামের আর হিরণ মিয়া হচ্ছে তাদের পাশের গ্রাম, এটা পশ্চিম মুসলিম পাড়া। তো অন্তর মিয়াকে মেয়েটা চিনে। তো অন্তর মিয়া ওকে বললো যে ঠিক আছে তুমি গাড়ির কাছে যাও। তো গাড়ির কাছে যাওয়ার পরে ওরা ওকে গাড়িতে তুলে লিচু বাগানের দিকে নিয়ে যায়। ওখানে গিয়ে ওখানে হিরণ মিয়া ওকে লিচু বাগানে একটা নির্জন জায়গায় ওকে ধর্ষণ করে। তো এরপরে ওখানকার গ্রামের যে লোকজন ছিল ওদের হইচই শুনে ওখানে এসে মেয়েটাকে পায়। তখন ওরা মেয়ের মা বাবাকে খবর দেয়। তো মেয়ের মা মেয়েকে নিয়ে আমাদের থানায় আসে। আমরা সেই অনুযায়ী একটা কমপ্লেন নিয়ে একটা কেস রেজিস্ট্রেশন করি, যার নম্বর হচ্ছে 66/2025। তবে সভ্য সমাজে এ ধরনের বর্বরচিত ঘটনা জনমনে ছিছির অবুঝছে। শান্তন টিভি।
যাত্রী সেচে ছিনতাইয়ের চেষ্টা, টোটো গাড়ি এবং প্রাণী মারার চেষ্টা চালককে। ঘটনা সোমবার রাতে সোনামুড়া থানাধীন শোভাপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মেঘলিপাড়া রাবার বাগানে। আহত চালকের নাম সাগর বণিক, পিতা নান্টু বণিক। আবার প্রশ্নের মুখে সোনামুড়ার আইন শৃঙ্খলা। প্রায় সন্ধ্যা রাতে যাত্রী সেচে ছিনতাইয়ের চেষ্টা, টোটো গাড়ি এবং প্রাণী মারার চেষ্টা চালককে। ঘটনা সোমবার রাতে সোনামুড়া থানাধীন শোভাপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মেঘলিপাড়া রাবার বাগানে। আহত চালকের নাম সাগর বণিক, পিতা নান্টু বণিক। পরে আহত গাড়ি চালক মামলা করে সোনামুড়া থানায়। ঘটনার বিবরণে চালক সাগর জানায়, সোনামুড়া মোটর স্ট্যান্ড থেকে কাঁঠালিয়া যাওয়ার নাম করে দুজন যাত্রী তার টোটোতে উঠে যথারীতি রাত প্রায় 9টা হওয়ায় যাত্রীদের সাহায্য করতে গিয়ে তাদের নিয়ে রওনা হয়। তখন সাগরের কাছ থেকে তার মোবাইল ফোন নিয়ে অন্যত্র কথাও বলে অভিযুক্ত ছিনতাইবাজ। এভাবে চলতে থাকার পর শোভাপুর এলাকায় যেতেই তাকে মেঘলিপাড়া এলাকার রাবার বাগানের মধ্যে নিয়ে বন্ধুর বাড়িতে যাবে বলে তাকে নিয়ে যায়। আর তখনই রাবার বাগানের নির্জন এলাকা হওয়ার সুবাদে গাড়ি থেকে নেমে ছিনতাইবাজরা তার কাছ থেকে নগদ অর্থ এবং মোবাইল ফোনটি কেড়ে নেয়। পাশাপাশি তাকে অন্যত্র নিয়ে মেরে ফেলার পরিকল্পনা করে। যথারীতি সে কোনো ক্রমে দৌড়ে পালিয়ে আসার চেষ্টা করে গাড়ি চালক। পরবর্তী সময়ে অনেকটা দূরে এসে পার্শ্ববর্তী একটি বাড়িতে গিয়ে সে তার পরিবারের লোকদের ঘটনার সম্পর্কে জানায়। তারপর পরিবারের লোকেরা সেখানে গিয়ে টোটো সমেত তাকে উদ্ধার করে নিয়ে আসে। সোনামুড়া থানার বিষয়টি জানিয়ে মামলা লিপিবদ্ধ করে সাগরের পরিবার। আমি অটো চালাই, তো আজকে বিচ্ছুমনি আমি দাঁড়াই আসলাম টিপের লেগে। তো তারা দুইজন ছেলে টাইম কটা হবে, এই তো অনুমানিক 8:30 থেকে 9টা বাজবো। তো দুইজন আয়া কইতাছে তারা দনপুর ইন্দুরিয়া যাবো। তো আমি কইছি এমন 250 টাকা দিব। তো তারা রাজি হয়েছে। তো দনপুর যাইতে যাইতে রবীন্দ্রনগর গিয়ে তারা কয় তারা বাড়ি রাজনগর দিয়ে নিয়ে নামাই দিয়ে এমন। আমি কইছি না, আমি এত দূরে যাইতাম না। তো তারা কইছে আচ্ছা তাহলে ইন্দুরি দনপুরই চলো। তো দনপুর গেছি পরে আমার মোবাইলটা নিয়েছিল নিয়ে তারা কল করতেছিল কারে কারে দেন তুমি কার বেদ যাবে। আমি চিনি, আমি চিন পরিচিত আছে। তো এরপরে কাটুল্লা যাবে। কাটুল্লা আমার জেঠুর বাড়ি আছে। আমি কাটুল্লা গিয়ে আমি কই আমার জেঠুর বাড়ি আছে। তো যাওনে অনেকটা যায় সেটা। এরপরে দেখি শুধু রাবার বাগান। এরপরে একটা রাবার বাগানের মধ্যে গাড়িটা উড়াইছে, মোবাইলটা দিছে না, পকেটে ঢুকাইছিল। এরপরে কইতাছে গাড়ির চাবি টুকাইতেছে। গাড়ির চাবি টুকাইতেছিল ওই প্রথম যে দুইজন উঠছিল তার থেকে একজন ছোট্ট করে আসলো, আমার থেকে আর একটু চালন বইব, আর একজন স্বাস্থ্য আছিল। তো হেড চিকনা করে যে আসলো হে টুকাইতেছিল গাড়ির চাবি। আমি কই গাড়ির চাবি টুকাও করে আমার ছেড়ে দাও, আমি দেখে। এরপরে ওই কতর কাছে যা আছে বার করতে বসে। তো এবার টাকা আসলো 700-800 টাকা। আমি গাড়ি দিনে চালাইছিলাম, এটি আমি বার করে দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরে এবার আমার কলারও ধরে লেছে, ধরে সেটা তার দিকে লইয়া চল ঘরের কাছে আমার লইয়া যেতে লেছিল। ফাঁসরা ফাঁসরি করে আমি দুধ দিছি। কোন বাগানে লেগে গেছিল আপনার? এটা নাইসানি মুড়া একটা বাগান, রাবার বাগান। তো আমি দুধ দিছি। দুধ দিয়া যে মিল্কি ফাটার থেকে যে একজন উঠছে তাই নিয়ে আমার পিছনে পিছনে দৌড়াই আইছে, অনেকটা দৌড়াই আইছে। দৌড়াই আইয়া রাস্তার মধ্যে ধরছে আমারে। ধরানোর পরে ফাঁসরা ফাঁসরি করছে, আমিও মারছি, হেও মারছে আমারে। একটু হাতাহাতি হয়েছে। এরপরে আমি আবার দুধ দিয়ে আবার গেছি গায়ে জায়গাটা অনেকটা জায়গা সেরে একটা বাড়ি গিয়ে আমি ভাই তারা ফোন করছি। এরপরে তারা গেছে, পরে এবার গিয়া অটো ডারা পাইছি, কিন্তু তারা কেউ পাইছি না, মোবাইল টোবাইল কিছু পাইছি না। দিনের পর দিন এই ধরনের ঘটনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চিন্তিত সাধারণ মানুষ। একাংশের অভিমত, নেশার বারবারন্তে এই ধরনের ঘটনা সংঘটিত হচ্ছে। শ্যামপুর টিভি। মন্ত্রিসভার সদস্যদের মধ্যে অন্যতম প্রচারের মুখ মন্ত্রী সুধাংশু দাস। ফটিকরা বিধানসভা কেন্দ্রের বিধায়ক তিনি। ওনার বিধানসভা এলাকায় শ্রীপুর গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ড এলাকায় রাস্তা নিয়ে অভিযোগ তুলে সোমবার পঞ্চায়েত অফিস তালা দিয়েছে জনগণ। 24 ঘন্টা আগে খবর প্রকাশিত হওয়ার পর মঙ্গলবার মন্ত্রীর নেতৃত্বে বৈঠক হয়। মন্ত্রী হোয়াটসঅ্যাপে খবর লিখে পাঠানো ওনার জনদরদ।
খবরে প্রকাশ ফটিকরায় বিধানসভা এলাকার জনগণের সমস্যা সমাধানের লক্ষ্যে পূর্ত দপ্তর, বিদ্যুৎ দপ্তর, পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর, জেলা এবং মহকুমা স্তরের আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন মন্ত্রী সুধাংশু দাস। বৈঠকে বিগত অর্থবর্ষের বাজেট বরাদ্দের কতটা কাজ হয়েছে এবং কতটা কাজ বাকি রয়েছে, পাশাপাশি চলতি অর্থবর্ষের বাজেট বরাদ্দের দ্রুত বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান মন্ত্রী সুধাংশু দাস। মঙ্গলবার ফটিকরায় আম্বেদকর কলেজের কনফারেন্স হলে এই পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পৌরোহিত্য করেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী সুধাংশু দাস। এছাড়া উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার অতিরিক্ত জেলা শাসক, মহকুমা শাসক, পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর, বিদ্যুৎ দপ্তর এবং পূর্ত দপ্তরের জেলা ও মহকুমা স্তরের আধিকারিকরা। উপস্থিত ছিলেন ফটিকরা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধানরা। মন্ত্রী সুধাংশু দাস জানায়, ফটিকরা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকার রাস্তাঘাটের সমস্যা, পানীয় জলের সমস্যা এবং বিদ্যুৎ পরিষেবা নিয়ে বৈঠক বিস্তারিত আলোচনা হয়েছে। বিধানসভা কেন্দ্রের জনগণকে সার্বিক সুবিধা প্রদানের লক্ষ্যে এই বৈঠক। মন্ত্রী সুধাংশু দাস আরও জানান, বর্তমানে ফটিকরা বিধানসভা কেন্দ্রের কোন স্থানে সংশ্লিষ্ট দপ্তরগুলির কাজ নিয়ে কোনো সমস্যা রয়েছে কিনা সে বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা হয়। আজকে ফটিকরা বিধানসভার সমস্ত গ্রাম পঞ্চায়েতের অধীন পিডব্লিউডি ডিপার্টমেন্ট, ডিডব্লিউএস ডিপার্টমেন্ট, আরডি ডিপার্টমেন্ট এবং আমাদের পাওয়ার ডিপার্টমেন্ট তার অনগোয়িং যে কাজগুলি চলছে বা রাস্তাঘাটের সমস্যা, পানীয় জলের ইস্যু, ইলেকট্রিসিটির সাপ্লাই নিয়ে ইস্যু, এই সমস্ত বিষয়ের উপর আমরা একটা পর্যালোচনা বৈঠক করছি। আজকের এই পর্যালোচনা বৈঠকে আমার সাথে জেলা সভাধিপতি, আমাদের ডিএম অ্যাডমিনিস্ট্রেশন এবং সমস্ত সেই ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের যারা আধিকারিক রয়েছেন জেলা স্তরে, মহকুমা স্তরে, সবাইকে নিয়ে আমরা বৈঠকে অংশগ্রহণ করছি। এই বৈঠকের মূল উদ্দেশ্য হচ্ছে এই বিধানসভা কেন্দ্রের মানুষকে সার্বিক দিক থেকে সুবিধা পৌঁছে দিতে, বিশেষ করে রাস্তাঘাটের ব্যবস্থাকে সম্প্রসারিত করা, পানীয় জলের ব্যবস্থাকে সুনিশ্চিত করা, আমাদের 24/7 ইলেকট্রিসিটি পাওয়ার কানেক্টিভিটি সুনিশ্চিত করা, এই বিষয়ের উপর আমাদের পর্যালোচনা হবে। পুলিশ আটক করল কুখ্যাত গাঁজা পাচারকারীকে। দীর্ঘদিনের পুরনো কুখ্যাত গাঁজা পাচারকারীর নাম ইন্দ্র কুমার দেববর্মা। সিপাহীজলা জেলার অন্যতম নেশা কারবারি এই অভিযুক্ত। সোমবার রাতে সোনামুড়া থানার পুলিশ এক নেশা কারবারিকে আটক করেছে। ধৃতের নাম ইন্দ্র কুমার দেববর্মা, বাড়ি সোনামুড়া ধনিরামপুর এলাকায়। তার বাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয়েছে মোট 141 কেজি শুকনো গাঁজা, 3টি প্লাস্টিক ড্রামের মধ্যে এবং 2টি বস্তার মধ্যে গাঁজাগুলো ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত নেশা কারবারি জানায় এগুলো সে বিহারের পাঠাতে রেখেছিল। সোনামুড়া থানাতে তার বিরুদ্ধে একটি এনডিপিএস ধারা অনুযায়ী মামলা নেওয়া হয়। এই মামলাতে ওই এলাকা থেকে আরো অনেকে গ্রেপ্তার হতে পারে বলে পুলিশের ধারণা। আটককৃত গাঁজার কালোবাজারের মূল্য 28,20,000 টাকা। এলাকাবাসীর পক্ষ থেকে দাবি উঠছে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করার। শান্তন টিভি। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ের প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান এর অঙ্গ হিসেবে মঙ্গলবার মুঙ্গিয়াগামী আরডি ব্লকের অন্তর্গত নুনাছড়া ইডিসি ভিলেজের নবজয় রিয়াংপাড়া জেবি স্কুলে এক গুরুত্বপূর্ণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। অনুষ্ঠানটি উদ্বোধন করেন ত্রিপুরা রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। এই প্রকল্পের আওতায় 50 আসন বিশিষ্ট বালক ও 50 আসন বিশিষ্ট বালিকা ছাত্রাবাস ভবন নির্মাণ করা হবে, যা প্রত্যন্ত অঞ্চলে ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষার আলো ছড়াতে সহায়তা করবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এডিসির এক্সিকিউটিভ সদস্য কমল কলই, মহকুমা শাসক পরিমল মজুমদার সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ। মন্ত্রী বিকাশ দেববর্মা তাঁর বক্তব্যে বলেন, শিক্ষা ছাড়া কোনো জাতি বা সম্প্রদায়ের অগ্রগতি সম্ভব নয়। তাই বর্তমান সরকার পাহাড়ি ও প্রত্যন্ত এলাকার জনগণকে শিক্ষার মূল ধারায় আনার জন্য সচেষ্ট। এডিসির উন্নয়নের পথ শিক্ষার মাধ্যমে চায়। ছেলে মেয়েদের যদি শিক্ষিত করতে তোলা যায়, তবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা মজবুত ভিত্তি গড়ে তোলা সম্ভব হবে। এডিসিতে রাজ্য সরকার जों आलादा आलादाया राज्य सरकार ते एडिसि जों आलादाया एडिसि नि बर' रायजोनि डेभलपमेन्ट हांगाय सिनि राज्य उन्नति हिया आबाद बगैनो जों याक बा याक मिलुय जों इएम डिडि एडिसि नि इएम सिनि कमल कलय बाय जों कक सालायना सिनि एरियाना जों डेभलपमेन्ट खायनानै आगोबै दङ।
ত্রিপুরা সরকারের শিক্ষা ব্যবস্থার সংকটে গভীর উদ্বেগ প্রকাশ করল অল ইন্ডিয়া সেফ এডুকেশন কমিটি। সোমবার শিক্ষা দপ্তরে একটি স্মারকলিপি প্রদান করেন। প্রতিনিধি দলে শিক্ষা বিভাগের অধিকর্তার নিকট এক স্মারকলিপি প্রদান করে শিক্ষা ব্যবস্থার দুরবস্থা নিরসনের দাবিতে 4 দফা দাবি উত্থাপন করেন। প্রতিনিধি দলে উপস্থিতদের নেতৃত্বরা জানায়, রাজ্যের বহু স্কুলে শিক্ষক সংকট চরমে পৌঁছেছে। কোথাও কোথাও একজন শিক্ষকই পুরো বিদ্যালয় চালাচ্ছে। পরিকাঠামো মারাত্মক অভাব দেখা দিয়েছে। উপরন্তু শিক্ষকদের পঠন পাঠনের বাইরে প্রশাসনিক দায়িত্ব চাপিয়ে দেওয়া হচ্ছে, যা শিক্ষার মানের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। আরো বলেন, রাজ্যের অধিকাংশ বিদ্যালয়ে বাংলা মাধ্যমে পাঠদান ও ত্রিপুরা বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন এর অধীনে শিক্ষা কার্যালয় চলছিল। কিন্তু 2020 সালে ভারতীয় শিক্ষা নীতি চালু হওয়ার পর সরকার হঠাৎ করে 125টি ঐতিহ্যবাহী বিদ্যালয়কে বিদ্যাজ্যোতি প্রকল্প এর আওতায় এনে পাঠ্যক্রম ইংরেজি মাধ্যমে রূপান্তর করে ও সিবিএসই বোর্ডের অধীনস্থ করে দেয়। কিন্তু এসব স্কুলে নেই পর্যাপ্ত ইংরেজি প্রদানকারী যোগ্য শিক্ষক। ফলে ছাত্রছাত্রীরা ব্যাপক সমস্যার সম্মুখীন হচ্ছে। পাশাপাশি প্রতি বছর মোটা অঙ্কের অনুদান প্রদান করা হয়, আদায় করা গরিব পরিবারের শিক্ষার্থীরা আর্থিক চাপ সামলাতে না পেরে স্কুল ছাড়তে বাধ্য হচ্ছে। অপরদিকে ইংরেজি মাধ্যমে হঠাৎ পরীক্ষা নিতে গিয়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে পাশের হার উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে। ফলে বহু শিক্ষার্থী পড়াশোনা স্থায়ীভাবে বন্ধ হয়ে যাচ্ছে। অভিযোগ, এদিকে সরকার একের পর এক স্কুল বিদ্যাজ্যোতি প্রকল্পের অন্তর্ভুক্ত করছে। অন্যদিকে সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, ইতিমধ্যে 522টি সরকারি স্কুল বন্ধ করা হয়েছে এবং আরও 965টি স্কুল বন্ধ করার পরিকল্পনা রয়েছে, যা রাজ্যের গরিব ও প্রান্তিক পরিবারের সন্তানদের শিক্ষার অধিকার হরণ করছে বলে মনে করছে এআইএসইসি। আপনারা জানেন, আজ 29শে জুলাই ভারতবর্ষের নবজাগরণের অন্যতম পথিকৃৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আজ প্রয়াণ দিবস। আমরা অল ইন্ডিয়া সেফ এডুকেশন কমিটি প্রত্যেক বছর এই দিনটিকে শিক্ষা বাঁচাও দিবস হিসেবে পালন করি। আজকে আমরা ভারতবর্ষের শিক্ষার উপর যে আঘাত হানছে এবং শিক্ষায় বেসরকারীকরণ, বাণিজ্যিকীকরণের যে স্টেপ কেন্দ্রীয় সরকার নিচ্ছে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আমরা এখানে একত্রিত হয়েছি। আমরা এখানে 4 দফা দাবিতে সম্মিলিত একটি স্মারকলিপি আমরা উচ্চশিক্ষা এবং 29শে জুলাই নবজাগরণের প্রথিকৃত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 134তম প্রয়াণ দিবসে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে তাঁকে স্মরণ করল এআইডিএসও, এআইডিওয়াইও এবং এআইএমএসএস ত্রিপুরা রাজ্য কমিটি। এ উপলক্ষে রাজধানীর আগরতলা পোস্ট অফিস চৌমুহনী এলাকায় বিদ্যাসাগরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের নেতৃত্বরা। উপস্থিত ছিলেন এআইডিএসওর রাজ্য সম্পাদক রামপ্রসাদ আচার্য সহ অন্যান্য নেতৃত্বরা। এদিন বক্তারা বিদ্যাসাগরের সমাজ সংস্কারমূলক ভূমিকা, নারী শিক্ষা, বিধবা বিবাহ প্রবর্তন সহ তাঁর প্রগতিশীল চিন্তাধারার মূল্যায়ন করেছেন। বর্তমান সমাজে তাঁর আদর্শ অনুসরণে প্রাসঙ্গিকতার উপর আলোকপাত করেন। আজ 29শে জুলাই ভারতবর্ষের নবজাগরণের পথিকৃৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আজ 134তম প্রয়াণ দিবস। এই মহান মানুষটির প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আমরা প্রতি বছরের নেই অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন, অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইয়থ অর্গানাইজেশন, অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন এই যৌথভাবে আজকের এই দিনটি আমরা পালন করছি এবং সারা রাজ্যব্যাপী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে জীবন চরিত্র, যে বলিষ্ঠতার সহিত উনি যে শিক্ষার সম্প্রসারণের স্বপ্ন দেখেছিলেন, এই স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য আমরা সারা রাজ্যব্যাপী বিভিন্ন ধরনের প্রোগ্রামের আয়োজন করেছি। বাঙালির 12 মাসে 13 পার্বণ, সামনে সনাতন ধর্মাবলম্বীদের একের পর এক দেবদেবীর পূজা। সামনে মনসা পূজা, শিব পূজা, গণেশ পূজা, তারপর দুর্গা পূজা। এই পূজাকে সামনে রেখে মৃৎশিল্পীরা ইতিমধ্যে বিভিন্ন দেব দেবীর মূর্তি তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছেন। আগরতলা প্রেস ক্লাবের বিপরীতে একটি জায়গায় মৃৎশিল্পী উত্তম চক্রবর্তী সহ একাধিক মৃৎশিল্পী বর্তমানে দিনরাত এক করে মূর্তি তৈরি করছে কলকাতা থেকে আগত মৃৎশিল্পীরাও। কলকাতা থেকে আগত এক মৃৎশিল্পী জানায় 2 মাস হয়ে গেছে তিনি ত্রিপুরায় এসেছেন। ত্রিপুরায় এসে মূর্তি তৈরি করছেন। ত্রিপুরায় এসে মূর্তি তৈরি করতে ভালো লাগে। চলে এসছে আর টাইম নেই বেশি, আর মাস 2 গেছে হয়তো দুর্গা পূজা। এখন আমাদের কাজে চাপ আছে।
বাংলাদেশ করতে দেয়নি, ভুল করছি আর কি বলবো। করতে দিলে দুটো সবাই তো পয়সা দুটো পাবে, 12 জন তো পয়সা পাবে, সবাই দর্শকর্মা ফল মুকুল সবাই পয়সা পাবে, শিল্পীরাও পয়সা পাবে। বহুজনে মিলে তো কাজকর্ম করতে হয় বলুন, সবাই তো পাবে পয়সা দুটো মেহনত করলে। এখনকার মতো সংবাদ এ পর্যন্ত। পরবর্তী যে কোনো আপডেট পেতে চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়। নমস্কার।